গন্ডগোলটা পাকাচ্ছি সেটা আমি বুঝতে পারবো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম তুমি বলছিলে যে মেয়েদের ক্ষেত্রে ইমোশনাল সেটব্যাক যখন হয় রিলেশন নিয়ে তখন তাদের এই ধরনের অ্যাটেম্প দেখা যায়, ছেলেদের হচ্ছে ক্যারিয়ার। কারণ আইডেন্টিটিটা এখনো মেয়েদের আইডেন্টিটিটা মানে ছেলেদের আইডেন্টিটি হচ্ছে কিন্তু তার কাজের জায়গা, এবং মহিলাদের আইডেন্টিটি সে যত বড় কাজই করুক না কেন, তাদের একটা কোথাও আমরা যে সমাজে বাস করছি যে তাদের কিন্তু ওই সে কি মানে তার এই রিলেশনশিপ স্ট্যাটাসটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। সে কি বিবাহিত, বিয়ে হলো কিনা, তার সন্তান হলো কিনা, এই জায়গাগুলো তার কাছে খুব ইম্পর্টেন্ট। এগুলো একটা ছেলের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এখনো। তো সেই জন্য এই দুটোই কোর আইডেন্টিটির জায়গা বলে এই দুটো মানে সেই জন্য ওদের মানে সুইসাইডের কারণগুলো দেখা যাচ্ছে আলাদা কারণ হয়। মানে এই বলে তার মানে এই নয় যে মেয়েরা পরীক্ষায় ফেল করে কখনো সুইসাইড করে না, কিংবা ছেলেরা প্রেমে ব্যর্থ হয়ে কখনো সুইসাইড করে না, তা তো একেবারেই আমরা বলছি না, কিন্তু দেখা যায় অনেক সময় যে এইটা এই কারণে ওদের বেশি হয়। একটা ফোন আছে আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনাদের দুজনকে আমার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি ম্যাডাম, প্রথম কথা বলি, আমি আপনার ব্যক্তিগতভাবে আমি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা চাই। আমি বিশেষ কারণে আমি তারা টিভিতে ফোন করেছি, ডানা থেকেও আমি যোগাযোগ করে পাইনি। আমাকে যদি কোনোভাবে এটা আপনি সেটা অনুষ্ঠানের পরে তারা টিভিতেই যোগাযোগ করে পেয়ে যাবেন। আচ্ছা, আর আপনার বক্তব্য বলুন। আপনি ফোন করছেন শুধু কি এটার জন্য করছিলেন না আর কিছু বলার আছে আপনার? ওটা ম্যাডাম যেটা আমার একটু হাজবেন্ডকে নিয়ে বক্তব্যটা হলো, উনি খুব মানে মর্জি মতো চলতে পছন্দ করেন। আমাদের বিয়ে হয়েছে 19-20 বছর হয়ে গেল। খুব মুডি, আমার ছেলেও সেরকমই, মানে যেমন খুশি তারা চলবে, তাদেরকে বাধা দেওয়া যাবে না, যা খুশি। আর ওদের ন্যায় নীতি আদর্শ বলে ম্যাডাম আমি যতটুকু বুঝি বোধ বুদ্ধি, ওদের সময় মতন, কারোর সময় মতন, কারো কিনা জানি না ম্যাডাম, আমার ক্ষেত্রে হয়নি। আমার ছেলের কথাই বলি, বেলায় ঘুম থেকে উঠবে, বেলায় ঘুম থেকে উঠে ওর খুশি মতন বেরোচ্ছে, না হলে ঘরে রইলো, ওর মতন স্নান, ওর মতন খাওয়া, বেলা করে। আমার সমস্যা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, খুব একটা ক্যারিয়ার নিয়ে ভাবনা নেই, কিন্তু পয়সা ইনকাম করতে চায়, কিছু কাজকর্ম জুটিয়ে সেটা ওর নিজস্ব কিছু মোবাইল টোবাইল যেগুলো ওর পাচ্ছে না, আমি দিচ্ছি না, সেসবগুলো নেওয়ার জন্য, পাওয়ার জন্য। আর টিউশনি দুটো সকালবেলা করে, সেটাও ম্যাডাম বাচ্চারা এসে বসে থাকে, অনেকক্ষণ পরে যায় পড়াতে। আমি বলেছি অ্যালার্ম দিয়ে রাখবে, রাতে নির্দিষ্ট টাইম আছে, সেটাও করবে না, ডাকলে অনেকক্ষণ পরে যাবে, আবার বেলা অব্দি অনেকক্ষণ পড়াচ্ছে, সেটা ঠিক আছে। আচ্ছা, আর হাজবেন্ডের ক্ষেত্রে ম্যাডাম আমার এত সমস্যা, যেটা আমার আজকে আমি টোটালি সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে গেছি। আমার সারা দিনের মধ্যে অনেকবার হয় আমার অসুস্থ হয়ে যাচ্ছে, ঘাড় মাথা ভীষণ যন্ত্রণা করে, মনে হয় পাগল পাগল লাগে, মাথা মাথা ভীষণ যন্ত্রণা করে, ওনারা সব ভেঙে চড়ে দিয়ে এরকম মনে হয়। ওনারা একদম খুশি মতো চলবে, কারোর দিকে তাকাবে না। বর্তমানে বিশেষ করে ওরা সমস্যাকে তৈরি করে দেয় দিয়ে না, আর উনি পালিয়ে পালিয়ে বেড়ান বাইরে। ওনাকে সমস্যার কথা বললে এখন বর্তমানে যেটা হয়েছে, উনি না মানে সমস্যা তো মোকাবিলা তো বহুদূর, উনি কেমন দুর্বল হয়ে যাবে, শুয়ে পড়বে। বুঝতে পেরেছি। আপনি কি নিজে কোনো ট্রিটমেন্টে আছেন এখন? এখন ট্রিটমেন্ট বলতে ম্যাডাম ঠিক পার্টিকুলার সেরকম ট্রিটমেন্টের মধ্যে আমি নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা চাইছিলেন আপনি পরে তারা টিভিতে যোগাযোগ করে নাম্বার নিয়ে নেবেন। হ্যাঁ, আমরা এবার ফিরে আসি। আমরা টিনেজটা দেখলাম, হ্যাঁ, তারপরের যে স্টেজটা, সেই স্টেজে কি ক্রাইসিস থেকে হয় এটা? মানে তারপরে হচ্ছে ইয়াং অ্যাডাল্টস, যেই সময়টা তাদের কেরিয়ার তৈরি হওয়ার সময় এবং বিয়ে করার সময় এবং মানে তারপরে সংসার করার সময়, এই ফেজটাতে যেটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে বিয়ের পরে যে অ্যাডজাস্টমেন্টে যখন প্রবলেম হয়, একটা হচ্ছে বিয়ের পরে পরেই অ্যাডজাস্টমেন্টের প্রবলেম, সেটা সে নিজে পছন্দ করেই বিয়ে হোক আর সম্বন্ধ করেই বিয়ে হোক, সেখানে হয়তো যে অ্যাডজাস্ট করতে গেলে যে প্রথম যে একটা, আমার মনে হয় যে অনেক বেশিরভাগ মেয়েদেরই সেই অ্যাডজাস্টমেন্টটা তো করতে হয়। এখন মানে কারোর ক্ষেত্রে হয়তো ফ্যামিলিটা, যে ফ্যামিলিতে গিয়ে অ্যাডজাস্ট করছে সত্যিই হয়তো সেখানে অ্যাডজাস্ট করাটা খুব ডিফিকাল্ট, কিংবা এই মেয়েটির হয়তো অ্যাডজাস্ট করার সেরকম ক্ষমতা নেই।
সেখানে একটা ভীষণ সিভিয়ার ডিপ্রেশন থেকে একটা এবং যদি সেখানে মনে হয় যে আমার বাপের বাড়ির লোকেদের কোনো সাপোর্ট নেই, সেখানেও একটা সুইসাইডের প্রবণতা থাকে। সেটাতে আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আর একটা হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে পোস্টনেটাল ডিপ্রেশন। পোস্টনেটাল ডিপ্রেশনটা লোকেরা বুঝতে পারে না, কারণ কি বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা তো একটা পজিটিভ স্ট্রেস, এটা এমন একটা ঘটনা লোকের বোঝাই যায় না একদম। আর অনেক সময় হয়তো একটা ছেলে বাচ্চা হয়েছে, সেখানে সবাই ভাবছে যে একটা ছেলে হয়েছে, সেখানে তারপরে ওর এরম ডিপ্রেশন হবে কেন, এবং সেটাতে না বুঝে তাকে এমন এমন কথা বলবে যেটাতে তার আরো বেশি অপরাধ বোধ হবে যে আমি পারছি না। কাজেই সেখানে একটা কিন্তু সুইসাইডাল একটা মানে রিস্কটা ইনক্রিজ করে। আমি যে ঘটনাটার কথা বলতে চাইছি, যে আমার কাছে একটি খুব সুন্দরী শিক্ষিতা একটি মেয়ে এসেছিল, একটা অন্য কমিউনিটি, মানে বাঙালি কমিউনিটির না, এবং তার একটা বিয়ে হয়েছিল সম্বন্ধ করে, এবং সে অনেক দূরে, মানে কলকাতা শহর থেকে অনেক দূরে একটা স্টেটে তার হাজবেন্ড এবং তার ফ্যামিলি ছিল। এই ছেলেটির সাইড থেকে কিছু ডাউরি ডিমান্ডস ছিল, এবং ডাউরি ডিমান্ডসটা মানে তাদের যে ডাউরিটা দেওয়া হয়েছিল তাতে তারা খুশি হয়নি, এবং সেটার থেকে যেটা হয় যে মেয়েটিকে তার বিষয়ে খুব খারাপ খারাপ কথা বলতে আরম্ভ করে, যে তোমাকে দেখতে বাজে, অথচ মেয়েটিকে খুব সুন্দর দেখতে, এবং তোমাকে দেখতে পাবে যে তুমি কোনো কমমেন্ট না, ইত্যাদি ইত্যাদি, খুব নেগেটিভ কিছু কথাবার্তা বলে। তো মেয়েটি খুব ডিপ্রেসড হয়ে ফিরে আসে, এবং এমনকি মেয়েটি যখন চান করছিল তখন একটা বোধহয় তাকে হিউমিলিয়েট করার জন্য তার হাজবেন্ড গিয়ে তাকে বলেছে তোমার মানে এত চেহারা, মানে তোমার শরীর নিয়েও অনেক কিছু খুব হিউমিলিয়েটিং কিছু কথা বলেছে। তো এই মেয়েটি তখন ওর বাবাকে ফোন করে বলে যে আমি একটু বাপের বাড়িতে আসবো, বলে ওকে নিয়ে আসা হয়। তো মানে বিয়ের পর থেকে তাকে মানে চিকিৎসা করা হচ্ছিল, এবং আমাকে যেদিন বললো যে দেখুন আমি যদি ফিরে যাই আমি কিন্তু এবার সুইসাইড করব, মানে পরিষ্কার বলেছে, এবং মানে যদি শ্বশুর বাড়িতে আমাকে যদি ফেরত পাঠানো আমি কিন্তু সুইসাইড করব, কারণ ওরা আমাকে এত টর্চার করে, এত হিউমিলিয়েট করে, এত ইনসাল্ট করে যে এইভাবে থাকা সম্ভব না। তো আমি তার বাবাকে আলাদা করে ডেকে বললাম যে দেখুন ওকে পাঠাবেন না ফেরত। তো বাবা বলল না আমরা তো সেটা করতে পারবো না, আমরা তো সেটা আমাদের সমাজে সেরকম, আমাদের সমাজে ডিভোর্স বলে কিছু নেই, ওকে তো ফেরত যেতেই হবে। তারপরে আমি মেয়েটিকে ডেকে যে ওয়াইন্ড আপ করছি, প্রেসক্রিপশন লিখে টিখে দিচ্ছি, আমি বাবাকে বললাম একদম প্রচন্ড চোখে চোখে রাখবেন। তো এই বাবাটা হঠাৎ আমি প্রেসক্রিপশনটা দিয়ে আমি যখন বাবাকে আবার বলছি মেয়েটির সামনে যে এখন শ্বশুরবাড়িতে ফেরত পাঠাবেন না, এই নেক্সট ভিজিট এই এতদিন পরে আপনি ততদিন ওকে আপনার কাছে রাখুন, এবং একদম 24 ঘন্টা ওর দিকে নজর দেবেন। যেই বলেছি যে এখন ফেরত পাঠাবেন না, তখন বাবা মেয়েটির সামনে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলো, বললো মানে আমাদের কমিউনিটিতে ডিভোর্স বলে কিছু নেই, সেখানে যদি মেয়ে মরেও যায় আমাদের কিছু করার নেই, এইটা বলেছেন। তারপরে আমি বাবাকে খুব বকলাম যে এরম ধরনের কথা আপনি কি করে বললেন। তারপরে মেয়েটিকে নিয়ে চলে যায়। তারপরে কিছুদিন পরে ওদের ওই কারওয়া চৌথের একটা কারওয়া চৌথের দিন সেই হাজবেন্ড ওয়াইফ এই মেয়েটিকে বাড়িতে রেখে ওরা বেরিয়েছে। আর যখন ওরা বাড়িতে বেরিয়েছে ওই আমার কথাই শুনছিল, সেদিন কোনো কারণে ওরা ভাবলো যে না ওকে কিছুক্ষণের জন্য রেখে বেরোতে পারি। যখন রেখে বেরিয়েছে তখন সে আত্মহত্যা করে। তারপরে এবার এই বাবা সে এখন গোটা দেশে ছুটোছুটি করে সে এই ফ্যামিলিকে কোর্ট কেস করছে, এই করছে, নানা রকম করছে, মানে তখন তো তার টনক নড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি যে জিনিসটা করেছিলেন উনি তো অ্যাকচুয়ালি বুঝিয়ে দিলেন পরিষ্কার যে তুমি আমাদের বাপের বাড়িতে থেকে যাওয়া মানে এটা আমাদের অসম্মান, এটাতে আমাদের সমাজে মুখ দেখাতে পারবো না। এই যে জিনিসগুলো আমরা করে থাকি আমাদের সমাজে, যে সমাজ কি বলবে, তো আজকে সমাজ কোথায়, তার মেয়ে তার সমাজের থেকে যদি কারোর মেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে সমাজটা তথাকথিত সমাজ যদি বেশি ইম্পর্টেন্ট হয়,
তার সন্তানের থেকে, তাহলে তো কিছু বলার নেই। কিন্তু এই জায়গাগুলো তো আমাদের কারেক্ট করতে হবে, বাবা মাদের কারেক্ট করতে হবে নিজেদের। তাহলেই তো আমাদের তো প্রথম মেসেজ যেটা একটা মেয়েকে দেওয়ার দরকার, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আমার দরজা তোমার জন্য সব সময় খোলা, এই মেসেজটা তো পেতেই হবে নিশ্চয়ই। তা না হলে আজকে আমরা কোনোভাবেই প্রোগ্রেস করব না। এটা খুব বড় একটা জায়গা। এই যে অনেক সময় হয় না যে সিদ্ধান্তটা নিতে দেওয়া হয় ছেলে মেয়েদের, যে তোমার ভালো মন্দের জায়গাটা তোমার, কিন্তু একটা জায়গা থাকে যে যদি তোমার কোনো ভুলও হয় আমরা আছি। একদম, এই মেসেজটা দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা তোমার পাশে সব সময় আছি। যে তুমি একটা কোনোদিন তোমার কোনো সময় যদি মনে হয় যে তুমি একটা সিচুয়েশন, একটা জায়গায় তুমি কোপ করতে পারছো না, দরজা খোলা আছে, তুমি ফিরে আসবে, একটা ফোন কল করবে, আমরা গিয়ে নিয়ে আসবো, এই ফিলিংটা দিতে হবে, তাই নয় কি? ঠিক, একদম। এটা খুব ইম্পর্টেন্ট। সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন। আজকে ছেলে একটা দূর দেশে পড়াশোনা করতে যেতে পারে, সেখানে সে কোনো কারণে হয়তো সে পারলো না, তাকে সেই মুহূর্তে তো তাকে তো বলা উচিত না তোমার জন্য এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ওখানে ভর্তি করেছি, তুমি পারবে না মানে তোমায় পারতেই হবে, ওগুলো বলার সময় আছে, কিন্তু ওই মুহূর্তে না। ওই মুহূর্তে আমাকে দেখাতে হবে যে তুমি ওই ডিগ্রি থেকে তোমার ইম্পর্টেন্সটা আমার লাইফে অনেক বেশি। এটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ, যে তুমি আমাদের কাছে ইম্পর্টেন্ট, তারপরে অন্য কিছু। ঠিক, তাই না? ঠিক। এইটাই একটা কথা তোমাকে বলছিলাম, যে ওই যে তুমি এক্ষুনি একটা কথা বললে না, ওই মুহূর্তে না, আসলে প্রত্যেকটা মুহূর্ত ভীষণ কিন্তু জরুরি না, যে আমি যখন একটা বিপন্ন, তখন ওই মুহূর্তে কোন জিনিসটা আমার ভেতরে ট্রিগার করিয়ে দেবে আমার এই টেন্ডেন্সিটা, সেটাকে চারপাশকে বুঝতে হবে এই জায়গা। একদম একদম এই জায়গা একদম। আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, ফিরে আসবো আমাদের কথায়।